বিষয় বিন্দু। বিষয় সংঘের ক্রমবিকাশ। ক 1925 সাল থেকে 1940 সাল পর্যন্ত। 1. সংঘের স্থাপন বিজয়া দশমীর বিক্রম সম্বত 1982 সাল অর্থাৎ 27 সেপ্টেম্বর 1925 ইংরেজিতে পরম পূজনীয় ডাক্তারজি নিজের ঘরে 15 থেকে 20 জন লোককে নিয়ে শুরু করেন। এই বৈঠকে শ্রী ভাওজি কাওড়ে, শ্রী অন্না সোহনি, বিশ্বনাথ কেলকর, বালাজি হুদ্দার, বাপুরাও ভেদি ইত্যাদি সজ্জন উপস্থিত ছিলেন। ওই বৈঠকে ডাক্তারজি বলেছিলেন, আমরা সবাই মিলে সংঘ আরম্ভ করতে যাচ্ছি। এদের সবার সাথে বিচার বিবেচনা করে নূতন সংগঠন তথা নূতন কার্যপদ্ধতির শুরু করেন। ওই দিন সংঘের নাম, সংবিধান, পদাধিকারী, কার্যালয়, সূচনাপত্র, সমাচারপত্রতে প্রচার, চাঁদা, সদস্যতা ইত্যাদির উপর কোনো চর্চা হয়নি। সবাই নাগপুরে মহারাষ্ট্র ব্যায়ামশালা তথা রবিবারে সবাই ঈদবাড়ি দরওয়াজা পাঠশালাতে একত্র হতেন। বৃহস্পতিবারে রাজকীয় বর্গ হতো, যা পরবর্তী সময়ে বৌদ্ধিক বর্গ বলা হয়। 6 মাস পর্যন্ত সংঘের নামকরণও হয়নি। 2. বর্ধা থেকে অপ্পাজি যোশী নাগপুর আসলে পূজনীয় ডাক্তারজি উনাকে নিজের ঘর অর্থাৎ নাগপুরে চলা সংঘের পুরো দর্শন করান। নাগপুরের বাইরে বর্ধাতে প্রথম শাখা মাননীয় অপ্পাজি যোশী ডাক্তারজির সান্নিধ্যতে আরম্ভ করেন। 3. 17 এপ্রিল 1926 সালে সংঘের নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাখা হয়েছে। রামটেকের মেলাতে যাত্রীদের সহযোগিতার জন্য প্রথমবার স্বয়ংসেবকরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নামে সহযোগিতা করেন। 4. 28 মে 1926 সালে মুহিতে বাড়িতে বিধিবদ্ধভাবে দৈনিক শাখা আরম্ভ হয়। সংখ্যা বাড়ার কারণে কুশ ইত্যাদি গণ বা পথক বানানো হয়। 5. 19 ডিসেম্বর 1926 সালে সকল মাননীয় সংঘ চালকেরা মিলে পূজনীয় ডাক্তারজিকে বিধিবদ্ধভাবে সংঘের প্রমুখ চয়ন করেন। 6. 1927 সালে প্রথমবার অধিকারী শিক্ষণবর্গ অর্থাৎ ওটিসি শুরু হয়, বর্তমানে যার নাম সংঘ শিক্ষাবর্গ। প্রারম্ভে ব্যায়ামশালাতে যাওয়ার কারণে লাঠি, তলোয়ার, শুল ইত্যাদি চালানো শেখানোর কার্যক্রম চলে। সেনার অনুশাসন ইত্যাদিকে দেখে গণবেশ, সমতা ও সঞ্চালন শুরু হয়। এই রকম প্রশিক্ষিত স্বয়ংসেবকরাই সংগঠনের বিস্তার করে। 7. গুরু পূর্ণিমার দিন বিক্রম সম্বত 1985-তে অর্থাৎ ইংরেজি 1928 সালে সর্বপ্রথম পরম পবিত্র ভগবাধ্বজকে গুরুরূপে পূজা তথা শ্রী গুরুদক্ষিণা কার্যক্রম সম্পন্ন হয় এবং ওই বৎসরে প্রথমবার প্রতিজ্ঞা কার্যক্রমও সম্পন্ন হয়। 8. 1928 সালে প্রথম শীতকালীন শিবির হয়। ঘোষের সঙ্গে সঞ্চালন বের হয়, যেটাতে জান্ডা হিন্দু রাষ্ট্রকা গীত সঞ্চালনে গাওয়া হয়, যা বিশেষভাবে লোকপ্রিয় হয়। 9. 19 নভেম্বর 1929 সালে সংঘস্থানে পূজনীয় ডাক্তারজিকে প্রথমবার সরসঙ্গ চালক প্রণাম দেওয়া হয়। ওই দিনই বিধিবদ্ধভাবে বাবা সাহেব আপতে, দাদারাও পরমার্থ, রামভাও জামগড়ে ও গোপালরাও এরকুন্টবার প্রচারক রূপে স্বীকৃতি পান। 10. 21 জুলাই 1930 সালে শুরু হওয়া জঙ্গল সত্যাগ্রহতে ভাগ নিতে সিদ্ধান্ত নিয়ে পূজনীয় ডাক্তারজি ডাক্তার পরাজ্জপেকে সরসঙ্গ চালক নিযুক্ত করেন। কারাগারে থেকেও উনি অনেক কার্যকর্তা তৈরি করেন। 1934 সালে বর্ধা শিবিরে মহাত্মা গান্ধী এসেছিলেন। সেখানে স্বয়ংসেবকদের মধ্যে সমরস ভাব অর্থাৎ অস্পৃশ্যতার ভাবনা নাই দেখে তিনি অত্যন্ত প্রভাবিত হন। 12. 1934 সাল পর্যন্ত সংঘ শিক্ষাবর্গ কেবল নাগপুরেই হতো। 1935 সাল থেকে
পুনেতে প্রথম ও দ্বিতীয় বর্ষ আরম্ভ হয়। 1938 সালে লাহোরেও প্রথম ও দ্বিতীয় বৎসরের বর্গের আয়োজন হয়। 13 1939 সালে হায়দ্রাবাদে নিজামের হিন্দু বিরোধী নীতির বিরুদ্ধে সত্যাগ্রহে স্বয়ংসেবকরা যথেষ্ট সহযোগিতা করে। ওই বৎসরেই সিন্ধিতে প্রথম চিন্তন বৈঠক হয়। বৈঠকে বর্তমান সংস্কৃত আজ্ঞা ও প্রার্থনা নিশ্চিত হয়। 1940 সালের সংঘশিক্ষা বর্গতে সিন্ধি বৈঠকের নির্ণয় কার্যকর হয়। তখন থেকেই এই সংস্কৃত প্রার্থনা আরম্ভ হয়। 14 20 জুন 1940 সালে পূজনীয় ডাক্তারজির দেহাবসানের একদিন পূর্বে পরম পূজনীয় শ্রী গুরুজিকে দ্বিতীয় সরসঙ্ঘ চালক মনোনীত করেন। খ 1941 সাল থেকে 1950 সাল পর্যন্ত। 1 1942 সালে শাসকীয় আদেশ দ্বারা সৈনিক কার্যক্রম ও বেশের উপর নিষেধাজ্ঞা লাগানোর পর পাঠ্যক্রমে নূতন নূতন খেলা যুক্ত হয়। ওই সময় গণবেশেও পরিবর্তন হয়, যেমন সাদা জুতা ও নীল মোজা হয়। 1945 সালে আবার পুংলি পট্টি ও লং বুট আসে। 2 1947 সালে দেশ বিভাজনের পরিণামস্বরূপ শরণার্থী বন্ধুদের সাহায্যার্থে পাঞ্জাবে পাঞ্জাব রিলিফ কমিটি তথা আসাম ও বাংলাতে বাস্তুহারা সহায়তা সমিতি গঠন করা হয়। 3 সর্দার প্যাটেলের আগ্রহে 17 সেপ্টেম্বর 1947 সালে পরম পূজনীয় শ্রী গুরুজি কাশ্মীরের মহারাজা হরি সিংয়ের সঙ্গে দেখা করতে শ্রীনগর যান, যার পরিণামস্বরূপ মহারাজা হরি সিংহ কাশ্মীরকে ভারতের সঙ্গে বিলয় করতে সহমত হন। 4 ফেব্রুয়ারি 1948 সালে সংঘের উপর প্রথম নিষেধাজ্ঞা লাগানো হয়। এই কারণে পূজনীয় শ্রী গুরুজির দ্বারা সংঘকে স্থগিত করার ঘোষণা করা হয়। 5 9 ডিসেম্বর 1948 সালে সংঘের উপর লাগা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মাননীয় স্বরকার্যবাহ শ্রী ভাইয়াজি দানি দ্বারা দিল্লিতে সত্যাগ্রহ আরম্ভ হয়। 21 ফেব্রুয়ারি 1949 সালে সত্যাগ্রহ স্থগিত হয়। 11 জুলাই 1949 সালে সংঘের উপর থেকে বিনা শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। 6 গান্ধীজির হত্যার বিচারের জন্য সরকার দ্বারা গঠিত বিশেষ আদালতের বিচারক আত্মাচরণ দ্বারা 27 মে 1948 তারিখে শুনানি আরম্ভ করেন তথা 10 জানুয়ারি 1949 সালে রায় শোনাতে গিয়ে বলেন যে গান্ধী হত্যাতে সংঘের কোনো সম্বন্ধ নেই। এইভাবে পাঞ্জাবের উচ্চ আদালতও 2 মে 1949 থেকে শুনানি আরম্ভ করেন, যেখানে বিচারক জিডি খোসলার নেতৃত্বে 3 সদস্যের মণ্ডলী রায় দেন যে সংঘ নির্দোষ। 1969 সালে সর্বোচ্চ আদালতের বিচারক টি.এল. কাপুরও একই রকম রায় দেন। 7 প্রতিবন্ধ বা নিষেধাজ্ঞা সরার সাথে সাথেই সংঘের সংবিধান অস্তিত্বতে আসে। পরম পূজনীয় শ্রী গুরুজির প্রেরণায় সংঘ কাজকে সর্বব্যাপী ও সর্বস্পর্শী করার জন্য স্বয়ংসেবক দ্বারা সমাজ জীবনের বিবিধ শ্রেণীতে বিভিন্ন সংগঠনের কাজ আরম্ভ হয়। 8 15 আগস্ট 1950 সালে আসামে ভয়ঙ্কর ভূমিকম্প তথা ব্রহ্মপুত্র নদীতে ভয়ঙ্কর প্লাবন আসে। ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ভূমিকম্প পীড়িত সহায়তা সমিতি গঠন হয়। 1951 সাল থেকে 1977 সাল পর্যন্ত। 1 1951 সালে বিহারে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়। সেখানে ক্ষতিগ্রস্তদের সহায়তার্থে অকালগ্রস্ত সহায়তা সমিতির গঠন হয়। 2 1952 সালে গো হত্যা বিরোধের জন্য আন্দোলন শুরু হয়।
গোহত্যা বন্দির জন্য 1 মাসের মধ্যে সম্পূর্ণ দেশ থেকে একত্র করে মোটামুটি 2.25 কোটি হস্তাক্ষর নিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে 1953 সালে দেওয়া হয়। 3. 1953 সালের আগস্ট মাসে নাগপুরে শ্রী গুরুজি বলেন, যদি কাশ্মীর সমস্যার বিষয়ে কোনো জনমত সংগ্রহ করতে হয় তাহলে এটা সম্পূর্ণ দেশেই হতে হবে, শুধু কাশ্মীরে নয়। 4. 2 আগস্ট 1954 সালে পুনের মাননীয় সংঘচালক শ্রী বিনায়ক রাও আপ্তের নেতৃত্বতে 100 স্বয়ংসেবক দাদরা নগর হাভেলিকে পর্তুগাল আধিপত্য থেকে মুক্ত করেন। 5. 1954 সালে সিন্ধিতে দ্বিতীয় চিন্তন বৈঠক সম্পন্ন হয়। 6. 1960 সালে চেকাপিয়ার ইন্দুরে বিভাগ প্রচারকের অখিল ভারতীয় বৈঠক হয়। সেখানে বিভাগ ও তার উপর সকল মাননীয় সংঘচালকও ছিলেন। 7. 1962 সালে পরম পূজনীয় ডাক্তারজির নূতন সমাধির উদ্ঘাটন হয়। এই কার্যক্রমে আসা সকল প্রচারকের রাত্রি বিশ্রাম নাগপুরের স্বয়ংসেবকের পরিবারেই হয়। 8. 1963 সালে স্বামী বিবেকানন্দ জন্ম শতাব্দী সম্পূর্ণ দেশে পালন করা হয়। ওই সময়ে তামিলনাড়ুর প্রান্ত প্রচারক দত্তাজি ডিডলকরের ভাবনা ও প্রার্থনাতে মাননীয় একনাথ রানাডেকে সর কার্যবাহের দায়িত্ব থেকে মুক্ত করে কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলাস্মারক নির্মাণের দায়িত্ব দেন। 1965 থেকে 1968-তে এই স্মারক নির্মাণের জন্য ধন সংগ্রহ করেন। 9. 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় নাগরিক রক্ষা ও সহায়তাতে স্বয়ংসেবকরা মহত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। 10. 1972 সালে থানেতে অখিল ভারতীয় চিন্তন বৈঠক। ওই বৎসরে সংঘ কার্য বিস্তারের জন্য মকর সংক্রান্তি উৎসবে মণ্ডল স্তরে সামাজিক উৎসব কার্যক্রমের আয়োজন। 11. 5 জুন 1973 সালে পরম পূজনীয় শ্রী গুরুজির মহাপ্রয়াণ। নিজের দেহাবসানের পূর্বেই এপ্রিল মাসে উনি 3টা পত্র লিখেছিলেন। এই পত্রের দ্বারা মাননীয় বালাসাহেব দেওরসকে তৃতীয় সরসংঘ চালক মনোনীত করেন। 12. 6 জুন 1973 সালে মাননীয় বালাসাহেব দেওরস সংঘের তৃতীয় সরসংঘ চালক হন। 13. 4 জুলাই 1975 সালে সংঘের উপর দ্বিতীয় নিষেধাজ্ঞা লাগে। 14 নভেম্বর 1975 সালে লোক সংঘর্ষ সমিতির আহ্বানে জরুরি অবস্থার বিরুদ্ধে সত্যাগ্রহ। 15 22 মার্চ 1977 সালে সংঘের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ঘ 1978 সাল থেকে এখন পর্যন্ত। 1. 1977 সালের পরে জনজাগরণের বিভিন্ন কার্যক্রমের আয়োজন। 2. 1979 সালে বিজয়া দশমী থেকে জনসম্পর্ক অভিযান। 3. 1985 সালে সংঘের 60 বৎসর হওয়ায় বিশেষ জনজাগরণ। 4. 1988 থেকে 1989-তে পরম পূজনীয় ডাক্তার হেডগাওয়ারজি জন্ম শতাব্দীর বৃহৎ আয়োজন। নাগপুরে পূর্ব ও বর্তমান প্রচারকের বিশাল একত্রীকরণ, সেবা কার্যের বিস্তারের সংকল্প। 5. সম্পূর্ণ দেশে প্রচণ্ড হিন্দু জাগরণ তথা সেবা কাজের জন্য বাতাবরণ ও ট্রাস্টের নির্মাণ। 6 ডিসেম্বর 1992 সালে পরাধীনতার কলঙ্ক অর্থাৎ শ্রীরাম জন্মভূমির উপর বাবরি ধাঁচাকে সরানোর পরে ঘাবড়ে গিয়ে সরকার 10 ডিসেম্বর সংঘের উপর তৃতীয় নিষেধাজ্ঞা লাগায়। আদালতের নির্দেশে 4 জুন সংঘ নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায়। সম্পূর্ণ দেশে হিন্দু চেতনা দিবস আয়োজন হয়। 7
10 মার্চ 1994 সালে মাননীয় বালাসাহেব দেওরস মাননীয় প্রফেসর রাজেন্দ্র সিংহ উপাধ্য রজ্জু ভাইয়াকে সরসংঘ চালক হিসাবে দায়িত্ব দেন এবং তিনি চতুর্থ সরসংঘ চালক হন। 8. মাননীয় রজ্জু ভাইয়া 10 মার্চ 2000 সালে মাননীয় কেসি সুদর্শনজিকে সরসংঘ চালকের দায়িত্ব দেন। এইভাবে তিনি পঞ্চম সরসংঘ চালক হন। 9. 2000 সালে সংঘের 75 বছর পূর্ণ হওয়ায় রাষ্ট্র জাগরণ অভিযানের অন্তর্গত ব্যাপক জনসম্পর্ক হয়। মোটামুটি 4,25,000 গ্রামে সম্পর্ক হয়। 10. 2006 সালে শ্রী গুরুজির জন্ম শতাব্দী বর্ষতে সমস্ত দেশে বিশাল হিন্দু সম্মেলন ও সামাজিক সদ্ভাব বৈঠকের সামাজিক সমরসতা বর্ষরূপে অনেক প্রকার কার্যক্রমের আয়োজন হয়। বিদেশেও কার্যবিস্তার শুরু হয়। সংঘ বিচারকে বিশ্বব্যাপী প্রসার। 11. 21 মার্চ 2009 সালে মাননীয় সুদর্শনজি ষষ্ঠ সরসংঘ চালকের দায়িত্ব মাননীয় মোহনরাও ভাগবতকে দেন। 12. 2010 সালে কার্যকারী মণ্ডল দ্বারা অনেক রাষ্ট্রীয় মহত্বের বিষয় নিয়ে সমাজ জাগরণের জন্য ভিন্ন ভিন্ন স্তরে 2টি শ্রেণী অর্থাৎ সংগঠন ও জাগরণ শ্রেণীর যোজনা তৈরি হয়। 13. 2010 সালে কার্যকারী মণ্ডলে সংঘের গণবেশে চামড়ার পেটি পরিবর্তনের বিচার হয় এবং 2011 সালের মার্চে অখিল ভারতীয় প্রতিনিধি সভায় পেটির পরিবর্তন করা হয়। 14. 2016 সালে হাফ প্যান্ট ফুল প্যান্টে পরিবর্তন করার জন্য ব্যাপক চর্চা ও বিচার বিবেচনা হয়। মার্চ 2017 সালে প্রতিনিধি সভায় গণবেশে হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্টের ঘোষণা হয়। সঙ্গে একই রঙের মোজাও সিদ্ধান্ত হয়। ওই বছর বিজয়া দশমী থেকে ওই প্যান্ট প্রথম ব্যবহার করা হয়। এইভাবে কার্যপদ্ধতি বিকাশ হতে থাকে। কার্যপদ্ধতিতে প্রয়োজন অনুসারে পরিবর্তন হতে থাকে, কিন্তু 1 ঘন্টার শাখা নিয়মিত চলতে থাকে। মূল কাজ হওয়ার কারণে এটার কোনো পরিবর্তন হয়নি। সংঘ কার্যপদ্ধতির এটাই বিশেষত্ব।